রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। পুলিশ জানায়, গোপন খবরে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। 19 জুলাই পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশাচালক কামাল উদ্দিন। তার স্ত্রী ফাতেমা খাতুনের দায়ের করা মামলায় গ্রেপ্তার 3 জনকে আসামি করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় রিমান্ড মঞ্জুর করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে হত্যায় ইন্ধনের অভিযোগ আনা হয়। কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয় সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএএম আদালত চত্বরে মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে কঠোর অবস্থানে ছিলেন সেনা ও বিজিবি সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে হকার শাহজাহান হত্যায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভিযুক্ত করা হয়। বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল, তার বিচার চাই। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির পুলিশ সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে আদালত বিগত সরকারের এই 2 প্রভাবশালী নেতার 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে রাষ্ট্র ও বাদীপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে পরিচালিত হয় মামলা। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণ ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। বুধবার দুপুরে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নির্মূল করতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করা হয়। মানবতা বিরোধী এই অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং পুলিশের সেই সময়কার শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়। বিষয়টি নিয়ে আবেদনকারীর পক্ষে আইনজীবী MH তামিম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করবে তদন্ত সংস্থা। পরে এটি মামলার জন্য ট্রাইব্যুনালে পাঠানো হবে। সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অপরাধেরও বিচার দাবি করেন আবেদনকারী। নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এটা একটা পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে ফিজিক্যালি হার্ম করা হয়েছে, মেন্টালি হার্ম করা হয়েছে। রাজধানীর কাফরুলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব। এছাড়া উত্তরা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বিষয়গুলো যথাযথ থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত।
ভারতে থেকে শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছে তা অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তির। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তার বক্তব্য ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বাধা। বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। বুধবার দিনভর মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা। যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে 3 দিনের মাথায় ভিন্ন বক্তব্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। ভারতীয় হাইকমিশনের কাছে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে অতিরঞ্জিত খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। আনফরচুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। তবে প্রণয় বর্মার আশ্বাস, জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে ভারত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। এটি সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কোনো আলাপ হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার, চীন ও সৌদি রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিরা। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা এদেশের মানুষের উপকারের জন্য। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাভা কোনো কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। আর ইইউ প্রতিনিধি বলেন, পলাতক কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া না দেয়া রাষ্ট্রের সিদ্ধান্ত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গার্মেন্টস শিল্প মালিকদের দেশ পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, ভেঙে পড়া একটি অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে অন্তর্বর্তী সরকার। দেশের প্রায় সব প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে পড়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার দেশকে অর্থনৈতিক সংকটের মধ্যে রেখে গেছে। তবে সবার সহযোগিতায় আবারও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। ইউনূস বলেন, দেশ যেন অস্তিত্ব সংকটে না পড়ে সে বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় বিজিএমইএ নেতাদের ব্যবসা ও রাজনীতিকে একসাথে গুলিয়ে না ফেলারও অনুরোধ জানান তিনি। বলেন, সুশাসনের জন্য এই সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করবে। সারা দেশে ছাত্র আন্দোলন নিয়ে যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো 31শে আগস্টের মধ্যে আর আজকের মধ্যে প্রত্যাহার করে ঢাকার সব মামলা। বুধবার সচিবালয়ে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া নিবর্তনমূলক আইনের বিতর্কিত ধারা প্রত্যাহার বা সংশোধনের কথাও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই আসে ছাত্র আন্দোলনে হতাহতের প্রসঙ্গ। নানা প্রশ্নে বেশ খোলামেলা ভাবেই জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ পরে নিজের মত দিতে গিয়ে তিনি জানান, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব। এর তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে, আর এ নিয়ে আলোচনা হবে সংস্থাটির আবাসিক প্রতিনিধির সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে
সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে বলেও জানান আইন উপদেষ্টা। সেই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি, সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন। আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব 10 দিনে দাখিল করতে বলা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা। পলিথিলিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। শেখ হাসিনার পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে 15ই আগস্ট ঘিরে কোনো নৈরাজ্য হলে তা রুখে দেবে শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের সুফল না পাওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর শাহবাগের এই অবস্থান। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে শাহবাগ মোড়ের সব সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষও আসেন শাহবাগে। পরে সমন্বয়করা বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, তবে ষড়যন্ত্র চলছে এখনও। 15 আগস্টকে কেন্দ্র করে নৈরাজ্য হলে রুখে দেবে ছাত্র জনতা। আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষররা, আওয়ামী ফ্যাসিস্ট আবার কু করার জন্য রাস্তায় সংগঠিত হবে। এই ফ্যাসিস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা দেখেছি এই দোসররা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা কি তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব? আমরা কি সকলে ঐক্যবদ্ধ আছি? বাংলার মানুষ কি ফ্যাসিস্টদের ভয় পায়? নির্বাচনের মাধ্যমে জনতার সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়েবানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। পরে শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। এছাড়া মোমবাতি প্রজ্বলন এবং দোয়ার কর্মসূচিও আয়োজন করা হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করে ভুয়াদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। একই দিনে সকালে সাভারে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মুক্তিযুদ্ধের। মঙ্গলবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক আজম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ের স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা। এ সময় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের
মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। পরে শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করা হবে। কেউ যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অপরাজনীতি করতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথাও তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবেই, এটাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ মূল্যায়নে তাদের মতামত নিয়েই কাজ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলি করে ছাত্র জনতা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িত তৎকালীন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। কোটা বিরোধী আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। বুধবার রংপুরে আবু সাঈদের পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রংপুরের পীরগঞ্জে সম্প্রীতি সমাবেশে মির্জা ফখরুল বলেন, গুলিতে নিহত আবু সাঈদ রক্ত দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করেছেন। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের খবর গুজব ও সাজানো নাটক বলে দাবি করেন তিনি। যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। এদিকে গুলিতে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, সবার আগে তাদের বিচার করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন একটু আস্তে আস্তে আসেন, আসেন, আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্কর্ম তারা আওয়ামী লীগ ক্ষমতার থেকে সরে গেলে একদিনে নাকি 5 লক্ষ মানুষ নিহত হবে। আওয়ামী লীগের 5 জন মানুষও সারা বাংলাদেশে নিহত হয় নাই। আমরা আমাদের প্রত্যেকটি কথা রেখেছি। আমরা এই জন্য বর্তমান সরকারকেও বলবো, আপনাদেরও প্রত্যেকটি কথা রাখতে হবে। এর আগে রাজধানীর মালিবাগে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবদল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে 10 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সভাপতি নুরুল হক নূর জানান, 15 বছরের ঘৃণিত ইতিহাসের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এই ফ্যাসিস্ট দল কোনোভাবেই রাজনীতি করতে পারে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানায় তারা। যারা নির্বাচনে সহায়তা করেছে তাদের চাকরিচ্যুতি, সেই সঙ্গে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ থানায় 10 সদস্যের সেনা টিম মোতায়েনের প্রস্তাব নিয়েছে গণ অধিকার পরিষদ। যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। থানায় যখন পুলিশ ছিল না তখন রাজধানীতে বাড়ে ডাকাতের আতঙ্ক। এই অবস্থায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর চাপ বেড়েছে। গত কয়েকদিনে নিরাপত্তা কর্মীর চাহিদা দ্বিগুণ হয়েছে, যদিও এদের আইনি ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই। রাজধানীতে 2 কোটি মানুষের বাস। এছাড়া অফিস, আদালত এবং ব্যাংক বিমায় ঠাসা এই শহর। 5 আগস্ট সরকার পতনের পর অনেকটাই পুলিশ শূন্য হয়ে পড়ে থানা। এই ফাঁকে বাড়ে চোর ডাকাতের ভয়, তাই বাসা বাড়ি ও প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে বেসরকারি নিরাপত্তা কর্মীরা। তবে এদের পেশাদারিত্বে সন্তুষ্ট নয় শহরবাসী। এখনো আমরা অ্যালার্ট ডিউটি করি, দিনে রাতে সবসময় আমরা অ্যালার্ট থাকি।
এখন তো ধরেন পুলিশ কম, সেহেতু আমাদের একটু বেশি সময় দিতে হচ্ছে। এরা ইচ্ছে করলেই আমাকে জিজ্ঞাসাবাদ করার সৎসাহস রাখে না। আমাকে যদি একটা সিকিউরিটি জিজ্ঞেস করে আপনি কে, আমি তোমাকে কেন বলবো আমি কে, যে কারণে পুলিশ অবশ্যই আমাদের দরকার। ঢাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান রয়েছে 8 শতাধিক, তারপরও হঠাৎ চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। মানুষজনের মধ্যে একটা ভীতি কাজ করছে। আগে যেখানে লোকজন 4-6 জন রাখতো, ওই জায়গায় এখন আরো ওরা 2-3 জন এক্সট্রা চাচ্ছে। সবসময় লোকবল পাওয়া যায় না। দিস আর দ্য চ্যালেঞ্জ উই আর ফেস, এবং একটু সময় সাপেক্ষ। নগরবাসী বলছে বেসরকারি নিরাপত্তা কর্মীরা প্রশিক্ষিত হলে মানসম্মত সেবা দিতে পারত। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাতের দুরবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, অর্থ পাচারকারীরা শান্তিতে টাকার বিছানায় ঘুমাতে পারবে না। পাচারকারীদের থেকে অর্থ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিচালকদের স্বেচ্ছাচারিতা আর লাগামহীন খেলাপি ঋণে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক। নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েই বললেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাই এর জন্য দায়ী। ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা। এ সময় তিনি জানান, কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ পাচারের পথ বন্ধ করা হবে। আর পাচার হওয়া টাকা ফিরে না এলেও পাচারকারীরা যেন শান্তিতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা করা হবে। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। নতুন গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। সেক্ষেত্রে রাতারাতি সমাধান না আসলে রোজ চেষ্টা চলবে। আশ্বাস দেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানের দিকে, তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরেও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওইটাকে, আর এটাকে বাড়াতে হবে। খেলাপি ঋণ কমানো সহ ব্যাংকগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও জানান গভর্নর। উম্মনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া এসব প্রকল্পে দুর্নীতির শঙ্কা থাকলে তা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল, লালদিয়া চর টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই 3টি মেগা প্রকল্পের কাজ প্রায় 1 দশক ধরে চলমান। 2014 সালে নেওয়া বে টার্মিনাল প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয় এ বছরের শুরুতে। 21,000 কোটি টাকার এই প্রকল্পে বিনিয়োগের কাজ শুরু করেছে সিঙ্গাপুর পিএসএ এবং সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। মাতারবাড়িতে প্রায় 18,000 কোটি টাকার গভীর সমুদ্র বন্দরে চ্যানেল নির্মাণ কাজ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। এতে 12,892 কোটি টাকা ঋণ দিয়েছে জাপান। এছাড়া 3,000 কোটি টাকার লালদিয়া চর টার্মিনাল নিয়েও এগিয়েছে ডেনমার্কের মার্কস শিপিং। এসব নিয়ে এখন চলছে নানা আলোচনা। নীতি নির্ধারণী পর্যায়ে এইসব প্রকল্পগুলো কোনটা গুরুত্বপূর্ণ আছে, কোনটা অতিসত্বর প্রয়োজন আছে, কোনটা আমাদের ইকোনমির জন্য এখনই প্রয়োজন, এটা কাজে হাত দিতে হবে, এই সবগুলো বিবেচনায় সবার সাথে আলাপ করে আমার মনে হয় এই ব্যাপারে একটা সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, পোর্টের সাথে অন্যান্য সারা দেশের যে কানেক্টিভিটি ওটার ব্যাপারে জোর দিতে হবে। গুরুত্ব বিবেচনায় কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ আছে তা নিয়ন্ত্রণে কঠোর হবার পরামর্শ সুশীল সমাজের। মেধাতার প্রকল্পগুলো রয়েছে যেগুলো আমাদের প্রাইড, অনার, ক্রাইসিস
তাদেরকে খুব একটা সাময়িক প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু লং টার্মে প্রভাব বিস্তার করবে না। জনগণের টাকা জনগণের অর্থে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় এবং জনগণ যে ঋণ এবং ঋণের সুদ বহন করে সেই বিষয়টা অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবেই এগুলো শুরু করা দরকার। দেশের মোট আমদানি রপ্তানির 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকার পতনের পর সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়। ব্যবসায়ী নেতাদের দাবি, এসব ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকারও ওপরে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় প্রাণ ফিরছে নগরীর ব্যবসা বাণিজ্যে। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন দোকানপাট, শপিং মলে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা। লুটপাট করা হয় সেসব প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল। তবে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক হতে শুরু করে নগরীর ব্যবসা বাণিজ্য। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। মোটামুটি বালা আগে থেকে কিছু স্বাভাবিক হয়েছে, আর ব্যবসা বাণিজ্য মোটামুটি বালা চলে। আর সাধারণত এখন আমাদের বিদেশি কাস্টমার বেশি থাকে এই সময়, তো আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আতঙ্ক কাটিয়ে বিভিন্ন শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে খুশি তারা। মোটামুটি তো এখন পর্যন্ত কোনো সমস্যা দেখলাম না, সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হন না, কোনো সমস্যা নাই। আইসি মার্কেট ফ্যামিলিটা মিলে লইয়া সমস্যা নাই, মার্কেট চলে ভালো। ব্যবসায়ী নেতাদের দাবি, সহিংসতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকার উপরে। ব্যবসায়ীরা তো ব্যবসায়িকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়িকভাবে গত 1 মাস কোনো ব্যবসা করতে পারে নাই। এখন আমরা আশা করছি একটা সুন্দর ভবিষ্যতে আমরা যদি একটা সুন্দর ব্যবসাবন্ধ পরিবেশ পাই এবং ব্যাড ট্যাক্সের যন্ত্রণা থেকে আমরা একটু রেহাই পাই, তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ের আটোয়ারীতে মা ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে উপজেলার বলরামপুরে নিজ বাড়িতে নিহত হন তারা। নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার, ছেলে সৈকত ও সায়হাম। স্বজন ও প্রতিবেশীরা জানান, বুধবার রাত 11টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও 2 ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনা তদন্ত ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছোট বাচ্চা বোধহয় বুঝতে পারছে যে আমার বাবা বাজার থেকে আসছে, সে দরজা খুলতে গেছে, তাকে চটাইছে, তার মা সে আটকাতে গেছে, হয়তো সেভাবে তার মাকে চটাইছে, পাশের ছেলেটাকেও চটাইছে। নৃশংস ঘটনা। এটি আমাদের বলরামপুর তথা আটোয়ারী উপজেলায় এটি প্রথম, আমাদের ইতিপূর্বে এরকম কোনো ঘটনা ঘটে নাই। সিআইডি টিম আমাদেরকে হেল্প করতেছে। আমরা এটা পুরা ক্রাইম সিন করে আমরা এই বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটা যাচাই বাছাই করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটা তদন্ত করব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে হত্যার 2 দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় উপজেলার জোহরপুর ট্র্যাক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। বিজিবি জানায়, 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর সীমান্তের 23 নম্বর মেইন পিলারের 7 নম্বর সাব পিলার এলাকা দিয়ে আবদুল্লাহর মরদেহ ফেরত দেওয়া হয়। এর আগে গত রোববার রাতে আবদুল্লাহ সহ কয়েকজন বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আবদুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা দেশে ফিরে আসেন বলেও জানায় স্থানীয়রা। খরা, বন্যায় ফলন কম এবং চলমান পরিস্থিতির কারণে পর্যটক সংকটে ক্ষতির মুখে ঝালকাঠির পেয়ারা চাষিরা। এতে কয়েক কোটি টাকার ক্ষতির শঙ্কা তাদের। পরিস্থিতি স্বাভাবিক হলে শেষ সময়ে ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছে পেয়ারা চাষিরা। ভরা বর্ষায় ঝালকাঠির বিমরুলির পেয়ারার ভাসমান হাট, আটঘর ও কুরিয়ানায় চলে জমজমাট পেয়ারার বেচাকেনা। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও আসেন ভাসমান পেয়ারার হাটের সৌন্দর্য উপভোগ করতে।
তবে এবার বৈরী আবহাওয়ার কারণে কমেছে পেয়ারার উৎপাদন। গত বছর ৫,৫০০ মেট্রিক টন পেয়ারা উৎপাদন হলেও এই বছর তা কমে হয়েছে ৪,৫০০ মেট্রিক টন। এছাড়াও চলমান পরিস্থিতির কারণে পাইকার, ক্রেতা ও পর্যটক কম থাকায় চাষিরা পড়েছেন বিপাকে। বন্যার জন্য অনেক গাছগাছালি নষ্ট হয়ে গেছে। এরপরে বর্তমান আমাদের রাষ্ট্রীয় যে পরিস্থিতির জন্য এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি কম থাকায় রোদে ফসল ফলে নাই। মৌসুমের শুরুতে পেয়ারার দাম মন প্রতি ১৫০ থেকে ২০০ টাকা থাকলেও শেষ সময় বিক্রি করছেন ৩০০ থেকে ৪০০ টাকায়। এতে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার আশা চাষিদের। ২০০ টাকা করে মন গেছে, ১০০ টাকা করেও মন গেছে যখনকার ঝামেলা ছিল। তা এখনকার একটু ঝামেলা বুঝাইছে, এর কারণে এখন ৪০০ টাকা ৫০০ টাকা করে মন আছে। চলমান পরিস্থিতি ও পেয়ারার ফলন কিছুটা কম থাকলেও দাম ভালো পাচ্ছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেয়ারা যে স্থানীয় জাতের এই যে পেয়ারা, এই পেয়ারা চাষকে জনপ্রিয় করার জন্য বিশেষ করে এখানে যাতে গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা, দুই, থাই পেয়ারা এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি বছর স্বাভাবিকভাবে ৩০% ফল ঝরে পড়লেও এবার বৈরী আবহাওয়ার কারণে পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবজির সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে সবজির দাম। ডিম ও মাংসের বাজার কিছুটা সহনশীল থাকলেও গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে। কিছুটা বেড়েছে পেঁয়াজের দামও। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। কিছু কিছু জায়গায় আমরা বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির কথা শুনতে পাচ্ছি। বাজার পরিস্থিতি আজকে আপনি কেমন দেখছেন, আর সরবরাহ কেমন সেখানে? আলমগীর, আসলে আজকে দিনাজপুরের বাজার পরিস্থিতি, আপনার সবজির বাজারে কিন্তু কোনো পরিবর্তন নেই। সবজির বাজারে আজ থেকে 10 দিন আগে বা 7 দিন আগে যে দাম ছিল সেটি আছে। আপনার মুরগির দাম আপনার কিছুটা 20 টাকা করে কমেছে। দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে 420 টাকা কেজি, সোনালীটা 250 টাকা কেজি, ব্রয়লার হচ্ছে 150 টাকা কেজি। ডিমের দাম আগেও যা ছিল এখনো তাই আছে, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 টাকা কেজিতে। আর আপনার পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, আমদানি কম থাকার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে আমাকে এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে আসলে সপ্তাহের ব্যবধানে 5 টাকা কেজি। মাছের দাম এখানে বেড়েছে প্রতি কেজিতে, বিভিন্ন ধরনের যে মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকার মধ্যে। মাছ ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমদানি কম, মূলত বিশেষ করে আজকের আমদানিটা কিছুটা অনেকটা কম হওয়ার কারণে কিন্তু মাছের দামটা এতটা বেড়ে গেছে। মাংসের দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, ফলে মাংসের দামও কিন্তু বাড়েনি। তাছাড়া আপনার অন্যান্য সবজির দাম, টমেটোর দামটা বেড়েছে প্রতি কেজিতে কিন্তু 20 টাকা দাম বেড়েছে। তাছাড়া কিন্তু অন্যান্য সবজির দাম যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার বেগুন 40 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, আপনার পটল 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে, কেজিতে এখানে 20 টাকা করে বেড়েছে। কাঁচামরিচ এখানে 20 টাকা বেড়ে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। তো আসলে এখানে ব্যবসায়ীরা বলার চেষ্টা করছে তো আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আসলে আমদানি নির্ভর, বলতে এই বাজারে এখানে স্থানীয় বাজারে যে যোগান যদি বেশি হয় তাহলে কিন্তু আসলে দামটা ওঠানামা করে। যোগান কম থাকার কারণে কিন্তু আজকের দামটা কিন্তু এই অবস্থা রয়েছে। এই ছিল দিনাজপুরের সবজির বাজারের সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ASM আলমগীর। সাতক্ষীরার শ্যামনগরে উপকূলবর্তী ইউনিয়ন গাবুরায় নির্মিত হচ্ছে 30 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ। এতে জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবেন ইউনিয়নের 40,000 বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 1 বছরে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে কাজ। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলা থেকে শুরু করে সিডর, বুলবুল, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগের আঘাতে মাটির বাঁধ ভেঙে শ্যামনগরের উপকূলবর্তী গাবুরা ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বারবার। এজন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। এই ইউনিয়নকে ঘিরে প্রায় 30 কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন জানমাল রক্ষার পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এই ইউনিয়নে। বিভিন্ন ধরনের ঝড় বর্ষা দিয়ে এই নদীর বেড়িবাঁধ ভেঙে যে আমাদের ইউনিয়নটা প্লাবিত হয়ে যায়, ভেসে যায়।
আমাদের বসবাস করার খুব অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাঁধে উঠে বসবাস করতে হয়। টেকসই বেড়িবাঁধ হলে আমাদের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে আমাদের মাছের যে লিজগুলো আছে এই লিজগুলো ভালোভাবে আমরা কিছু মাছ উৎপাদন করতে পারি। শাকসবজি ঘেরে বেড়ি কোনো কিছু করতে পারি না, এই নোনা পানিটা ভিতরে না ঢুকলে আমরা সব কিছু আবার ফ্রি পাবো, সব কিছু হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ইউনিয়নটি রক্ষার পাশাপাশি বাঁধটি ব্যবহার হবে সড়ক হিসেবে, আর প্রকল্পের অগ্রগতি 22%। উচ্চতা প্রায় 5.5 মিটার করা হবে এবং বেড়িবাঁধের চওড়া হবে 5 মিটার। এর ফলে বেড়িবাঁধটি বন্যা নিয়ন্ত্রণ, ঝড় মোকাবেলার পাশাপাশি যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হবে। গাবুরা ইউনিয়নকে পরিকল্পিত উপায়ে সুরক্ষা দেওয়ার মাধ্যমে যে পর্যটন ব্যবস্থা সেটার উন্নয়ন হবে। 2023 জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে 2025 সালের জুনে। এতে খরচ হচ্ছে 1020 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।